ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালের। আজকের আবহাওয়াটা প্রাণ জোড়ানোর মতোই সুন্দর। চারিদিকে তাকালেই কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্যকিরণ আর ভোরের বাতাস গায়ে মাখতে আজ বহুদিন বাদে ফ্রন্ট ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কৃতিক। দু হাতে মুঠিবদ্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডে চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারিদিকের সবুজে ঘেরা অরণ্যে। কোনোদিন দেশে ফিরবে না বলেই বছর তিনেক আগেই ছোট মোটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কৃতিক। তখন কি আরো জানতো যে 3 বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্ছি এলোকেশী এই বাড়িতেই প্রথমেই পা রাখবে, দিন রাত যাপন করবে। জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারত। ওর তো আবার হ্যালো কিটি খুব পছন্দ। বাড়িটা হ্যালো কিটি থিমে তৈরি করলে কেমন হতো, কথাটি ভাবতেই এক মনে হেসে ওঠে কৃতিক। ঠিক তখনই ওর আজগুবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেঞ্চ গেট থেকে আসা কলিং বেলের টিংটং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কৃতিক উকি দিতে যাবে তার আগেই মেইন ডোর খুলে বেরিয়ে আসে অরু। তারপর ফ্রন্ট ইয়ার্ডে পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। অরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের সিল্কের পাজামা। রেশমের মতো হাঁটু অব্দি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধনহারা। অরুর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেটটা দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। এই প্রথম কৃতিক কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে। অরু আজ আবার সেটা পড়েছেও। ভালো লাগারই কথা। এই তো কালকেরই ঘটনা। সন্ধ্যাবেলায় ভার্সিটি থেকে ফিরেই একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নেমেছিল অরু। তবে গাড়ি থেকে নামতেই খুব বড়সড় এক ছটকা খেয়ে অগত্যাই বিস্ময়ে আপনা আপনি দুঠোঁট আলাদা হয়ে গিয়েছিল ওর। এই বাড়ির গ্যারেজে এখনো আসা হয়ে ওঠেনি অরুর। আজকেই প্রথম ছিল, তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটা ওর অজানাই ছিল। পুরো গ্যারেজে 4 চাকা বলতে একটা মার্সিডিজই রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডেড বাইক কালেকশন। অরুর মনে মনে ভাবলো এটাকে কোনো বাইকের শোরুম বললে মন্দ হবে না বই কি। চারিদিকে চোখ বুলিয়ে অরু যখন অবিশ্বাসের নজরে কৃতিকের পানে চাইল, কৃতিকের মুখভঙ্গি তখনও খুবই স্বাভাবিক। ও নিজে হাতের আঙুলের চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। অরু ভ্রুকুটি করে শুধায়, কার প্যাকেট? আমার? কৃতিক না ঘুরেই জবাব দিল, তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ? কৃতিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, অতঃপর বলে, তুই ঘুমালে যে অর্ধনঙ্গ হয়ে থাকিস সেটা আদৌ তুই জানিস? কে? লজ্জা আর বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করলো অরু। কৃতিক আবারও স্বস্থানে দাঁড়িয়ে থেকেই বেশ সাবলীল ভঙ্গিতে বলল, আমি তো জানি, আর তাছাড়া আমার আমানতের খেয়ামত করার কোনো অধিকার তো তোর নেই, তাই রেখে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিক বুঝে নেব, তখন আর তোকে চালাতে আসবো না। নিজের হাত দিয়েই ডাকবো সবটা, আর দরকার পড়লে। বাক্যটা কেন যেন শেষ করলো না কৃতিক, বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল। আমানত খেয়ানত কিংবা কৃতিকের ঘোরানো পেঁচানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢোকেনি অরুর। ও তো স্রেফ উপহারটুকু গ্রহণ করেছে। একটা দুইটা নয়, পুরো 10টা কালারের 10টা পায়জামা সেট ছিল প্যাকেটে। দেখে বোঝাই যাচ্ছিল পাজামাগুলো খুব দামি। গায়ে চড়ালেই কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসছে কৃতিক। আশ্চর্য, মনে মনে ভাবছে, সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের পাশের ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওদিকে অরু নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়াল ছানা ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা। তবে এই মুখটা অরুর থেকে বেশি অনুর পরিচিত। অরু এক পলক উপর থেকে নিচে পরখ করে নিল তার। একগুচ্ছ শুভ্র রঙা টিউলিপ হাতে নিয়ে ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে প্রত্যয়। চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। দেখে তো মনে হয় পাওয়ার আছে। প্রায় কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায়, তবুও অরুর ধ্যান ভাঙল না। তাই অরুর দিবা স্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়। হ্যালো।
তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর। সচকিত হয়ে বলল, হ্যাঁ, আপার কাছে এসেছেন তাই না? আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয়, কৃতিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগতো। হাত কয়েক দূরে কালো রঙা বেঞ্চিটাকে আঙুল উঁচিয়ে দেখালো প্রত্যয়। তারপর অরুকে রেখেই এগিয়ে গেল সেদিকে। অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুরকে বাইরে নিয়ে এলো। অরুর টানাটানিতে অনেকটাই হন্তদন্ত হয়েই বেরিয়ে এলো অনু। একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওদিকে কাজের ফাঁকে প্রত্যয়েরও চোখ সরেনি ঘুমো ঘুমো অনুর মায়াবী মুখশ্রী থেকে। অরু টানাটানি করছে দেখে অনু বিরক্ত হয়ে বলল, উফ, স্যার না আরু, তৃতীক ভাইয়া বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামো করিস কি বলবে বলতো? আরে কিছু বলবে না, আয় তো তুই। অরুর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চা ডোরা। অনুর সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাতটা তো নিছকই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখন শুধালো। আপনি এখানে? প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল। আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক, নামটুকু পর্যন্ত জানতো না, তবুও মন গহীনে কোথাও ঘন্টি বেজেছিল দুজনারই। অনুর মনে হয়েছিল যে মানুষটা এতবার করে সাহায্য করেছে তার সাথে এক কাপ কফি তো পান করাই যায়, পরিচয় দিয়ে আর কি যায় আসে। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে আটঘাট বেঁধে সকাল সকাল বাড়িতে বয়ে এসেছে। বাড়ির ফ্রন্টিয়ারটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যের বর্ধক গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছের ফাঁক ফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যকিরণ। আর সেই আলো ছায়ার মাঝেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনুর পেছনে অরু আর ডোরা। অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনো আইপ্যাডে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কৃতিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্য শেখ। আমি প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ। অরু হকচকিয়ে অনুর দিকে এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, আপা উনি প্রত্যয় এহসান, উনি মনে হয় আমাদের জন্য ভিসা টিকিটের সব ব্যবস্থা করেছিলেন। প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। অনু কথা ঘুরিয়ে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানায়। কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে। ধন্যবাদ। ওয়েলকাম। প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনুর নিষ্প্রভ চোখে নিবদ্ধ। ওদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে একই ঘোর, একই কামুকতা। কৃতিকের চোখে খানিকটা বেশি হবে। কৃতিকের সেই ঘোর লাগা চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অরু। হুট করেই কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক কুরকুরানি। এটা মোটেও খিদের পূর্বাভাস নয়। তাহলে এটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেও কি কারো এত জোর থাকে? চোখের চাহনি দিয়ে পুরো ঝড় বইয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরের রন্ধে রন্ধে। তবুও সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল অরু। পেছনে থেকে অনুদের চোখে চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঝুঁকিয়ে দিয়ে অরু বলে উঠল, এই আপা, অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে। আমাকে আবার খেয়ে ভার্সিটি যেতে হবে, তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। অরুর কথায় সম্বিত ফিরে পেল অনু। সেই সাথে অজানা একরাশ লজ্জারা প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক। প্রত্যয় নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমুতে থাকা ডোরাকে দেখিয়ে বলল, বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না। অরু ডোরার মাথায় হাদুরে হাত বুলিয়ে বলে, কাল রাতে ব্যাকইয়ার্ডের কুড়িয়ে পেয়েছি, ঠান্ডায় কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসেছি। আর তারপর প্রত্যয় জিজ্ঞাসু হয়ে শুধালো। তারপর? অরু কৃতিকের দিকে দাঁত কটমটিয়ে তাকিয়ে বলল, কিছু না। বাই দ্য ওয়ে, নাইস কাট। অরু প্রত্যয়ের কথায় বাদ সেধে বলে, ও ক্যাট না, ও আমার বাচ্চার ডোরা। মাথা খারাপ? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব?
পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্যে অরু প্রত্যয় দুজনই বোকা বনে গেল। অরু মুখে ভেঙচি কেটে মিনমিনিয়ে পড়ল। আপনার বাচ্চা কেউ বলবে না। ভালোবাসা দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়ে? থাকলে আমাকে আর ডোরাকেও অমন মাঝ রাস্তায় বাইরে বের করে দিতে পারতেন না। ওর ভাবনার মাঝে কৃতিক ওদের কাছে এগিয়ে এসে আইপ্যাডটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, ওরু, এটা নিয়ে ভিতরে যা, আমার পত্রের সাথে কিছু পার্সোনাল কথা আছে। অরু ঠোঁট উল্টে ভেতরে যেতেই আইপ্যাডটা খুলে দেখতে লাগলো। আর প্রথমেই যেটা সামনে আসলো সেটা অডিও বুক, হান্টিং অ্যাডলিন। বইয়ের নামটা দেখেই চোখ মুখ কুঁচকে গেল অরুর। মিনমিনিয়ে বলল, উনি হান্টিং অ্যাডলিনের মতো ড্রাক রোমান্টিক বই পড়েন? তার মানে উনি কি ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোমান্টিক? হয় হয়, ওনাকে সামলাতে তো ওনার বইয়ের 12টা-13টা বেজে যাবে। পরক্ষণে নিজের মাথায় নিজেই চাটি মেরে দাঁত দিয়ে জিভ কেটে অরু বলে, ছি, কী সব ভাবছি আমি, তবা। ইউনিভার্সিটিতে আজ 100 ইয়ার সেরিমনি মানে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই, সবকিছু জানাই ছিল অরুর। তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি বললে ভুল হবে, আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ার আজ আবারও সেগুলোর নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরো দমে ফেল। অরু অসহায়ের মতো মনমরা হয়ে পড়ল। নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো? সে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেনি, অরু চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃতিককে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে, চারিদিক ঝাপসা লাগছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে মাথা ঘুরে। অরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে দুকদম এগোতেই পথ আটকায় সায়নী। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলল, এই আরো কোথায় আছো? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে। যদিও অরুর এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই, তবুও অজ্ঞতা যেতে হলো সায়নীর সাথে। যেতে যেতে সায়নী জানালো, সবাই এই ম্যাচে দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নীর উচ্ছ্বাসে জোয়ার দিতে অরু নরম সুরে বলল, ওহো, তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নীর সিটে বসতে বসতে বলল, তার চেয়েও বড় কথা কি জানো? জেকে স্যার ইউনিভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচ খেলবেন। তৎক্ষণাৎ সায়নীর দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল অরু। দেখতে পেল কৃতিক একা নয়, সায়র অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতেই বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চিয়ার আপ করে যাচ্ছে এলিশা, সাথে ক্যাথলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে ওর মনে মনে বলল, তার মানে ওনারা সবাই এই ভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। আর ও কি ভাবছো? খেলা শুরু হয়ে গিয়েছে তো। সায়নীর কথা এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল অরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র, সবার মুখে বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কৃতিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময়ে এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন 10 মিনিটের বিরতি পেয়ে সবাই যে যার মতো 1 নম্বর 2 নম্বর সারতে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেরও তো একটা ব্যাপার আছে। শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগম পূর্ণ গ্যালারিতে। কৃতিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে উঠল। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করেই ও সোজা গিয়ে বসে পড়ল অরুর পাশে। অতঃপর এক টান দিয়ে অরুর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগলো নির্বিঘ্নে। বিস্ময় বিপর্যয়ে হাঁ হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ। যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ নয়, বরং রোমান্টিক সিনেমার শুটিং হচ্ছে। অর্ণব, সায়ররা খানিকটা অবাক। সায়র যতটুকু জানে মেয়েটা কৃতিকের 2 চোখের বিষ। তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছেটা কি? ওদিকে অরু পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। মানে সকলের ক্রাশ বয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরের ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম মুছছে। এমন কাহিনীতে চারিদিকে জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে অরুর আর্তনাদ করে বলতে ইচ্ছে করলো, বিশ্বাস করো, আমি কিছুই জানি না।
এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই তো হুটহাট এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরের কান্নাকাটিকে দু পয়সাও পাত্তা না দিয়ে কমকমে আওয়াজে কৃতিক বলে। পানিটা দে। অরু এদিক ওদিক তাকিয়ে বলল। আমারটা খাবেন? এখানে আর কেউ আছে? অরু দ্রুত এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দেয়। কৃতিকও এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কৃতিক চলে গেল। অরু নিজের ওড়নাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। ওড়নার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে। সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কিসের ভালোভাবে বোঝার জন্য অরু ওড়নাতে নাক ছোয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই। স্যান্ডেলউড পারফিউমের একটা মাতাল করা সুবাস। গন্ধটা না আগে লাগতেই অজানা শিহরণের শরীর ছেয়ে গেল অরুর। তখনই অপর পাশ থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো সায়নী। তুমি জেকে স্যারকে চিনো? না না, মানে হ্যাঁ, মানে অরু চোরের মতো মুখ কাঁচুমাচু করছে দেখে সায়নী বলল। কি না মানে হ্যাঁ করছো? চিনে থাকলে বলো। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে। উনি আমার ভাইয়া হয়, মানে স্টেপ ফাদার। সায়নী বোধ হয় অরুর জবাবে খুশি হলো, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল। ইটস ওকে আরু, আগে বলবে না এই কথা? আমি আরো ভাবলাম কি নাকি। খাওয়া দাওয়া হৈহুল্লোর সারাদিনটা ভালোই চলে গিয়েছে। সবার সাথে অরুরও আজ বেশ ভালোই আনন্দ করেছে। এতগুলো দিন পর আজকেই প্রথম অরুর মনে হয়েছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাতে কনসার্ট আর পার্টি থাকলেও অরু সেসবে একদম অভ্যস্ত না, তাই ও সায়নীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অরু শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে। করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, তাই ও ঠিক করলো বাইরের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখলো। নিখিলকে দেখা মাত্র অরু আনমনে বলল। আশ্চর্য নিখিল ভাই, সারাদিনে ভার্সিটি এলো না, আর এখন এই সন্ধ্যাবেলা এলেন, আর সাথে ওটাকে। অরু দূর থেকেই আরেকটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখলো। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল। তবে এখন আর অরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা, বরং অনেক কাছে। হুট করেই তখন অরুর কি হলো কে জানে, চক্রাকারে ঘুরতে থাকা বলয়ের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হোল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজগিজ হাসাহাসি কথার বহর সবকিছু ছাপিয়ে কর্ণকুহরে বেজে উঠল ঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপরেই হুট করেই মাথা ঘুরেই ওখানেই অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু। দীঘল কালো নজর কাড়া ফ্রেঞ্চ বিনুনিটা তখনও মাটি ছুঁই ছুঁই প্রায়, তবে মাটি আর ছুঁতে পারল না। তার আগেই ওকে শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিল নিখিল। জনসম্মুখে হুট করে এমন একটি ঘটনা ঘটে যাওয়ায় এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখেই একটাই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন অরুকে কোলে তুলে কেবলই দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল। ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দতেই উপচে পড়ছে অগাধ কর্তৃত্ব, যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারি বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছো মেরে অরুকে নিয়ে গেল কৃতিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করল কৃতিকের পানে। তবে কৃতিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিংয়ের মতোই জলজলে, যেন চোখ দুটো দিয়েই ভস্ম করে দেবে নিখিলকে। কৃতিকের মুখের উপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তেই শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা কেবিনে ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃতিক। পরনে কনুই অবধি হাতা গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কৃতিক যখন করিডোরের দেওয়ালে হেলান দিয়ে বুকের উপর দু হাত ভাঁজ করে নিষ্প্রভ চোখে কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃতিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে বলে, কি হয়েছে অরুর?
ঘুম আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফুল হয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। কৃতিকের নির্লিপ্ত জবাব। শায়রুর দিকে তিরস্কার করে হাসলো, তারপর তাচ্ছিল্য ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে, মাত্র এই কয়দিনে মেয়েটাকে টর্চার করে করে আধমরা বানিয়ে ফেললি। তোর টর্চারের মাত্রা এত বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে। ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্চি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবেই হোক না কেন ও তো তোর বোন নাকি? শায়র কথাটা বলতে বাকি। শক্ত থাবায় শায়রের কলারটা চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিট হিট করে ছড়িয়ে পড়ল কৃতিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেওয়ালে শায়রকে চেপে ধরে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, খবরদার শায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার কাছে ও পৃথিবীর সবার থেকে ইম্পর্ট্যান্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এটুকু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি এমনিতেও ভুলে যাব। শায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের বিভৎস মুখের পানে। ঠিক তখনই অন্যদিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃতিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে শায়রকে বলল, ওটাকে এক্ষুনি বিদায় কর। শায়র সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। আজ শায়র উপলব্ধি করলো ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃতিক অরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি, নাকি সঙ্গীন প্রণয়াসক্তি? মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে আছে ধরণী। উদীয়মান সূর্যের নিয়ন আলোয় চারপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে। নয়তো আজ মোটেই রৌদ্রোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হাইওয়ে রাস্তার থেকেও কয়েক গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগারের সাদা রঙের ব্রোকেন লাইন রোড মার্কিং টানা। ঠিক তার দুপাশে পাহারাদারের মতোই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকার্য। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনে রাস্তার পাশের এই লাল কমলা ম্যাপল লিভগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইদাউট এনি সিঙ্গেল প্যানি। পথচারীদের যাতায়াতের সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগোচ্ছে সায়নী আর অরু। চাশমিশ আর এক্সট্রোভার্ট সায়নী বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওইদিকে ওর একটা কথাও অরু ভালো মতো মন দিয়ে শুনছে কিনা সেটা বোধ করা দুষ্কর। সায়নীর কথা মন না দিয়ে শোনার অবশ্য যথাযথ কারণ আছে বইকি। ধবধবে শুভ্র রঙা চিকনকারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরো দমে বাঙালি সেজেই ঘুরে বেড়াচ্ছে অরু। ওইদিকে সায়নীর স্মরণে স্ক্রিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকেন্ড। এই মেঘলা শীতল উইকেন্ডের সকালবেলা কমফোর্টার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল অরু। তখনই শুরু হয় সায়নীর একের পর এক কল। যেহেতু অরুর মোবাইলটা কৃতিক ভেঙে ফেলেছে, তাই অনুর নাম্বারেই আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সায়নী। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে অরু। সায়নীর আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে। আর সায়নী অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গুইগাই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে সায়নীর কথা রক্ষার সার্থকতাটা ধরতে পেরেছে অরু। মনে মনে অনেকটা খুশিও হয়েছে সায়নীর প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেইটের দর্শন মিলেছে পছন্দের শ্যাম পুরুষের। অরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। কিন্তু নিখিল যখন অরুকে দেখল, তৎক্ষণাৎ হাত পেরে নাম ধরে ডেকে উঠল সে। এই যে আরোরা। অরুকে আর পায় কে, দ্রুত পেছন ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরু কাছে আসতেই নিখিল শুধালো, আরোরা, তুমি ঠিক আছো? না মানে কালকে ওভাবে
কালকের কথা মনে পড়তেই ওর দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বাকে নিখিল ভাইয়ের বন্ধু, শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় কড়া নাড়ছে বারংবার, যার দরুন অরুর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুকুনি হয়ে গেল মুহূর্তে। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে। কিন্তু নিখিলের প্রতি পদক্ষেপের জন্য তখনও একটু প্রস্তুত ছিল না অরু। ও ভাবেইনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষের দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে। তবে কথায় আছে না, বাস্তবের চেয়ে ভাবনারা এক ধাপ পিছিয়ে থাকে। সে সময় তাই হলো। অরু কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়েই বলল, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিসার্চ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছেই, একদিনের ট্যুর। ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমিও চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে রাখব। লাজুকরু ঠাস করে বলে দিতে পারলো না যে হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনাদের সাথে। তার বদলে ছোট্ট করে হুম শব্দটা উচ্চারণ করে শুধু এক পাশে মাথা কাত করে সম্মতি জানালো ও। অরুর সম্মতি জানাতে যতক্ষণ, তারপর আর এক দ্বন্দ্ব দাঁড়ালো না নিখিল। প্রচণ্ড বেগে এক প্রকার তাড়া দেখিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে। সেই তখন থেকে জেকে স্যারের গুণগান করে যাচ্ছে সায়নী। মাঝে মধ্যে নিজের কথার সামিল করতে দুই একবার অরুকে বলেছে ও। তাই না বলো? অরু সায়নীর কথা মতো হুম হাঁ করছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটাও অন্য কাউকে নয়, স্বয়ং কৃতিককে নিয়েই। ও ভাবছে ট্যুরের কথাটা আপাকে জানালে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষমেশ যেতে দিতে রাজি হবে। কিন্তু কৃতিক, এই ঘাড় তেরা লোকটা তো জীবনেও রাজি হবে না। উল্টে এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে অরুর ছোট্ট হৃৎপিণ্ডটা ওখানেই কাজ করা বন্ধ করে দেবে। তাহলে সাত করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো, এখন তার কি হবে? এই আরো, শুনতে পাচ্ছ আমার কথা? হুট করে সায়নীর কনুয়ের গুতোয় সম্বিত ফিরে পেল অরু। ও কাঠের পুতুলের ন্যায় উবন্নি ছায়াসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো তারপর। সায়নী ভ্রু কুচকে বিরক্তি ভাব প্রকাশ করে বলে, কিসের তারপর? দেখো, আমরা চলে এসেছি অলরেডি। রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আসো। রাস্তার দুপাশে থ্রিলিং প্রিয় মানুষদের শয়ে শয়ে ভিড়। সেই গাদাগাদি আর ভিড়ের ফাঁক গলিয়ে ওরা দুজন জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকাররা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে ওরু শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে সায়নী শুধু একা নয়, এরাও রাইডার জেকের ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল কৃতিকের জন্য? এরা কি আদৌ জানে কৃতিক কতটা নির্দয়? কৃতিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারিদিকে জেকের জয় জয়কার শুনে এইসব উল্টোপাল্টা কথাই ভাবছিল অরু। তখনই সায়নী আবারও অরুকে ডেকে বলে, ও মাই গড, দেখো, হ্যাগেন চ্যাম্পিয়ন। অরু এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত পেঁজা তুলোর মতো শুভ্র মেঘ এতক্ষণে কালো মেঘে পরিণত হয়েছে। চারিদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টিতেই বাইক রাইডিংয়ের শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র। রেসিংয়ের মেইন পয়েন্টে ওদের থেকে খানিকটা দূরে হওয়ার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদারের জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটাই যে কৃতিক সেটা বুঝতে বাকি নেই অরুর। কারণ জেকের বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা, কাল্পনিক রিকর্ডের বাস্তব চিত্র বলা চলে। এক ঝলকে দেখলেই মনে হবে ওপরওয়ালার শখের কারুকার্য এই জায়ান কৃতিক নামক সুদর্শন পুরুষটা। তবে কৃতিকের সৌন্দর্য নিয়ে অরুর এসব অগভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা।
অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তার ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হকি স্টিক দিয়ে ইচ্ছা মতো মারছে কৃতিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। কিন্তু এইভাবে মারার কারণ কি? ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে মুষল বাড়ি ধারায় রূপ নিয়েছে। আশেপাশের জটলা পাকানো ভিড় ছাড়িয়ে অনেকেই জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে অরুর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কৃতিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটেই। তবুও অরুকে উদ্দেশ্য করে সায়নী চেঁচিয়ে বলল, অরু, দ্রুত চলো, ভিজে যাচ্ছি। এই গল্পটির লেখিকা সুরাইয়া রাফা। ওনার ফেসবুক পেজের লিংক আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা ফেসবুকে গিয়ে গল্পটি পড়তে পারেন।